হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে তোমাদের কাছে যে ভিডিও নিয়ে এসেছি, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে অ্যাকাউন্টস এক্সাম শুরু হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। তো সেই অ্যাকাউন্টস এক্সামের কিরকম কোয়েশ্চেন আসতে পারে, কয়েকটি নির্বাচিত কোয়েশ্চেন আমি তোমাদের কাছে এই ভিডিওতে নিয়ে এসেছি। যে কোয়েশ্চেন্সগুলো পড়লে আশা করছি তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামে খুব ভালো উত্তর দিতে পারবে। এবং এই কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটাই খুব সিলেক্টিভ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। এবং এই কোয়েশ্চেন্সগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে এবং আশা করছি এইখান থেকে তোমরা অনেকগুলো কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে। কিভাবে কোয়েশ্চেন্সগুলোর উত্তর দিতে হয় সে ব্যাপারেও ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিওটির শেষে এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক। দেখো, বিল অফ এক্সচেঞ্জ যে তোমাদের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে 6 মার্কসের কোয়েশ্চেন তোমাদের আসবে। 6 মার্কসের 6টা এমসিকিউ তোমাদের আসবে। তাই বিল অফ এক্সচেঞ্জ চ্যাপ্টারটা থেকে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সঞ্চিতি এবং ভবিষ্যৎ ব্যবস্থা বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকেও তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন আসবে, একদম কম্পালসারি। তো এই চ্যাপ্টারগুলোর উপরে আমি বেশি গুরুত্ব দিয়ে করেছি ভিডিওটি, কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছি এবং তার সাথে আরো অন্যান্য যে চ্যাপ্টারগুলো থেকে আসবে কোয়েশ্চেন সেগুলো আমি এখানে সিলেক্ট করেছি। প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা আছে দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে যদি কোনো বাণিজ্যিক হুন্ডি 27/11/23 তারিখে 120 দিনের জন্য কাটা হয় তাহলে মেয়াদ পূর্তির দিন কত হবে? এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে বিল অফ এক্সচেঞ্জের ডিউ ডেট কি করে বার করতে হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা এমনিতে বুঝি যে 120 দিন মানে 30x4 অর্থাৎ 4 মাস, 30 দিন করে যদি এক একটা মাস ধরি তাহলে 4 মাসে হয় 120 দিন। কিন্তু এখানে যেহেতু 120 দিন বলে দিয়েছে, তোমাদের কিন্তু ওই 4 মাস এখানে 27/11/2023 থেকে 4 মাস কাউন্ট করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের কি করতে হবে, তোমাদের এই 27 নভেম্বর 2023 তারিখ থেকে কমপ্লিটলি 120 দিনই ক্যালকুলেট করতে হবে এবং 120 দিন ক্যালকুলেট করার পরে যে দিনটা আসবে তার সঙ্গে আরো 3 দিন তোমাদের গ্রেস পিরিয়ড, যেটাকে বাংলায় বলে রেওয়াতি দিবস, এই 3 দিন আরো যোগ করতে হবে, তারপরেই তোমরা ডিউ ডেট পাবে। যেমন ধরো এখানে আমি করে দিয়েছি, অঙ্কটা সলভ করে দিয়েছি লাল কালি দিয়ে, দেখতে পাচ্ছ আমাদের বিল কাটার দিন হচ্ছে 27/11/2023। তো 27/11/2023 থেকে যদি আমরা কাউন্ট করতে শুরু করি 120 দিন, নভেম্বর মাসে দেখতে পাচ্ছ আমি সলভ করেছি, নভেম্বর মাসে আমাদের কিন্তু নভেম্বর মাসে 3 দিন আছে, ঠিক আছে। নভেম্বর মাসে 27-এর পরে 28, 29, 30, নভেম্বর মাসে আমরা 3টে দিন পাচ্ছি, ঠিক আছে। নভেম্বর মাসে 3, ডিসেম্বর মাস পুরো 31 দিন পাচ্ছি, জানুয়ারি মাস পুরো 31 দিন পাচ্ছি, আর ফেব্রুয়ারি মাস যেহেতু এটা 2024 সাল হয়ে যাচ্ছে, 2024 সালের যেহেতু লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিন। তো নভেম্বরে 3 দিন, ডিসেম্বরের 31 দিন, জানুয়ারির 31 দিন আর ফেব্রুয়ারি 29 দিন, এইটা ধরে টোটাল ডেজ হচ্ছে 94 ডেজ। অর্থাৎ ফেব্রুয়ারি মাস যেদিন শেষ হচ্ছে 29শে ফেব্রুয়ারি, সেদিন হচ্ছে 94 ডেজ। কিন্তু আমাদের বিলের ডিউরেশন হচ্ছে 120 ডেজ। তাহলে আমরা কি করলাম, দেখো 94 অব্দি আগে ফেব্রুয়ারি মাসে বার করে নিলাম, ফেব্রুয়ারি মাসের শেষ মানে হচ্ছে 94 দিন। এরপরে টোটাল যে আমাদের ডেজ 120, দেখতে পাচ্ছ এই 120 থেকে 94 বাদ দিয়ে দিলে আর 26 ডেজ দরকার লাগে। তার মানে ফেব্রুয়ারি মাসের পরের মাস, ফেব্রুয়ারি মাস 29 তারিখে শেষ, ফেব্রুয়ারি মাসের পরের মাস মার্চ মাস, এই মার্চ মাসের আর 26 দিন লাগবে 120 দিন হতে। অর্থাৎ 120 থেকে 94 বাদ দিয়ে 26 মানে মার্চ মাসের আর 26 দিন, অর্থাৎ 26শে মার্চ হচ্ছে এমনিতে নর্মালি 120 দিন কমপ্লিট হচ্ছে 27শে নভেম্বর থেকে, ঠিক আছে। কিন্তু 26শে মার্চের সাথে আমাকে আরো 3 দিন যোগ করতে হবে গ্রেস পিরিয়ড বা রেওয়াতি দিবস হিসাবে। তাই 26-এর সঙ্গে আরো 3 দিন যোগ করে
29 মার্চ 29 মার্চ হচ্ছে আমাদের বিলের ডিউ ডেট। এবং আমরা অপশানে যেটা দেখতে পাচ্ছি তার মধ্যে সি অপশানটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 29 মার্চ হচ্ছে এই বিলের ডিউ ডেট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর কোয়েশ্চেনে বলেছে একটি 2 লাখ টাকার বাণিজ্যিক হুন্ডি মানে বিল অফ এক্সচেঞ্জ 2 লাখ টাকার ভ্যালু 10 ফেব্রুয়ারি 2024-এ বার্ষিক 12% হারে ব্যাংকে ভাঙানো হলো। ব্যাংকে ভাঙানো হয়েছে 10 ফেব্রুয়ারিতে। 10 ফেব্রুয়ারি 2024-এ বিলটা ব্যাংকে আমরা ভাঙিয়ে নিয়েছি। দেখতে পাবে ডেটটা 10 ফেব্রুয়ারি 2024-এ আমরা বিলটা ভাঙিয়ে নিয়েছি। ঠিক আছে? আর সেই বিলটার ম্যাচুরিটি ডেট ছিল, আর হুন্ডিটা কাটা হয়েছিল বলছে 7/4/2024-এ। ঠিক আছে? আর সেই বিলটার ম্যাচুরিটি ডেট ছিল 10/4/24-এ। তো কবে কাটা হয়েছে এখানে দরকার নেই, এখানে যেটা দরকার বিলটার ম্যাচুরিটি ডেট। ঠিক আছে? বিলটার ম্যাচুরিটি ডেট হচ্ছে 10/4/2024। ঠিক আছে? অথচ বিলটাকে আমরা ভাঙিয়ে নিয়েছি 10/2/2024। বিলটার ম্যাচুরিটি ডেট হচ্ছে 10/4/2024, অথচ বিলটা আমরা ভাঙিয়ে নিয়েছি 10/2/2024-এ, অর্থাৎ 2 মাস আগে। আনএক্সপায়ার্ড পিরিয়ড বা অনুত্তীর্ণ সময় এটাকে বলে। দেখো এখানে লিখেছি আমরা আনএক্সপায়ার্ড পিরিয়ড বলে, দেখতে পাচ্ছ আনএক্সপায়ার্ড পিরিয়ড। আনএক্সপায়ার্ড পিরিয়ডটা কি না, আমরা 10/2/24-এ বিলটা ভাঙিয়ে নিয়েছি, অথচ বিলটার ডিউ ডেট ছিল 10/4/24। 2 মাস আগে বিলটা ভাঙিয়ে নিয়েছি, তাহলে এই 2 মাসের জন্য ইন্টারেস্ট চার্জ করতে হবে। এই 2 লাখ টাকার বিল, 12% রেট অফ ইন্টারেস্ট, আর 2/12 2 মাসের ইন্টারেস্ট চার্জ করবো। তাই 2 লাখ ইন্টু 12% ইন্টু 2/12 করে 4,000 টাকা হচ্ছে বিলটার ডিসকাউন্টিং চার্জ হবে, অর্থাৎ বার্তার পরিমাণ হবে 4,000, যেটা আমাদের ডি অপশানে আছে। বোঝা গেছে? এরপরে বলতে বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে কে কাকে শর্তহীন আদেশ দেয়। বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে কে কাকে শর্তহীন আদেশ দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এ নাম্বারটা অপশন, পাওনাদার যারা থাকে তারা দেনাদারকে শর্তহীন আদেশ দেয় যে আমি তোমার টাকা নির্দিষ্ট সময় দিয়ে দেবো। তাই বাণিজ্যিক হুন্ডির ক্ষেত্রে কে কাকে শর্তহীন আদেশ দেয় না, পাওনাদার তার দেনাদারকে শর্তাধীন আদেশ দেয়। তারপরে বলছে যদি কোনো লেনদেন আদৌ হিসাবের বইতে লিপিবদ্ধ করা না হয় তাহলে সেটাকে কি ধরনের ভুল বলে, কোন ধরনের ভুল। এটা তোমাদের একটা এরর্স এন্ড রেক্টিফিকেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেইখানে কি কি ধরনের ভুল হিসাবে হয় তার মধ্যে এইটা পাবে তোমরা। বলছে যদি কোনো লেনদেন আদৌ হিসাব বইতে লিপিবদ্ধ না করা হয় তাহলে কোন ধরনের ভুল বলে। যদি লেনদেনের হিসাবটা কোনো হিসাবের ডেবিট দিক ক্রেডিট দিকে কোনো দিকেই যদি না লেখে তখন সেটাকে বলা হয় ছাড়ের ভুল। ঠিক আছে? ছাড়ের ভুল। এরপরে তোমাদের একটা জিএসটি চ্যাপ্টার আছে, জিএসটি চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন সেখানে আমি সেট করেছি, যেখানে বলছে আউটপুট সিজিএসটি 50,000 টাকা, ইনপুট এসজিএসটি 20,000 টাকা, ইনপুট এসজিএসটি 20,000 টাকা, আর ইনপুট সিজিএসটি বলছে 20,000 টাকা। এবার তোমাদের একটা কথা বলি, আমরা এখানে ফর্মুলাটা লিখেছি, তাহলে জিএসটি সিজিএসটি কত টাকা দিতে হবে। আমরা এখানে ফর্মুলাটা লিখেছি আউটপুট সিজিএসটি থেকে ইনপুট সিজিএসটি বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা আমাদের ট্যাক্স হিসাবে দিতে হবে। একটা জিনিস মনে রাখবে যে সিজিএসটি থেকে কিন্তু এসজিএসটি বাদ দেওয়া যায় না। সিজিএসটি আউটপুট সিজিএসটি থেকে শুধুমাত্র সিজিএসটি বাদ দেওয়া যায়, আর আইজিএসটি বাদ দেওয়া যায়, কিন্তু এসজিএসটি বাদ দেওয়া যায় না। তো আমাদের এখানে আউটপুট সিজিএসটি আছে 50,000, দেখো নিচে লাল কালি দিয়ে সলিউশন করেছি। আউটপুট সিজিএসটি আছে আমাদের 50,000, সেখান থেকে আমরা এসজিএসটি তো বাদ দিতে পারছি না, শুধু ইনপুট সিজিএসটি বাদ দেবো 20,000। তাই 50,000 থেকে 20,000 বাদ দিলে 30,000 টাকাই আমাদের জিএসটি পেমেন্ট করতে হবে, যেটা আমাদের বি অপশানে রয়েছে। ঠিক আছে? বি অপশানে যেটা রয়েছে সেটাই আমাদের উত্তর, যে 30,000 টাকা জিএসটি পে করতে হবে। এরপরে 6 নম্বরে আছে ধারে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত এলে বিক্রেতা যে দলিল তৈরি করে। ধারে বিক্রেতা কোনো পণ্য বিক্রেতার কাছে ফেরত এলে, বিক্রেতা যেটা ধারে বিক্রি করেছিল, ধারে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত এলে বিক্রেতা কি করে, পাওনা লিপি তৈরি করে। পাওনা লিপি তৈরি করে সেইটা সে তার কাস্টমারকে দেয়। তো পাওনা লিপি হচ্ছে এর উত্তর। তারপর হচ্ছে সুনাম কি সম্পর্কীয় হিসাব খাত। তোমরা জানো 3 ধরনের হিসাব খাত আছে, একটা সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, একটা নামিক হিসাব খাত, আর একটা হচ্ছে ব্যক্তি সম্পর্কীয় হিসাব খাত। রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। তো সুনাম কি ধরনের হিসাব খাত, সুনাম হচ্ছে অ্যাসেট, সুতরাং এটা হচ্ছে সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত। ঠিক আছে? সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত, সমস্ত অ্যাসেট গুলোই হচ্ছে সম্পত্তি সম্পর্কীয় হিসাব খাত। সমস্ত আয় ব্যয় লাভ ক্ষতি, ইনকাম এক্সপেন্স লস
প্রফিট, এই চারটে হচ্ছে নামিক হিসাব খাত। আর কোনো ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম, সেগুলোকে আমরা বলি পার্সোনাল বা ব্যক্তিক হিসাব খাত। তো এখানে সম্পত্তি যেহেতু সুনাম, যেহেতু অ্যাসেট, তাই এটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্ক হিসাব খাত। এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এই কোয়েশ্চেনটা আছে 8 নম্বরেরটা। বলছে যে কোনো কারবারের দায় যদি 50,000 টাকা হয়, টোটাল দায় 50,000 টাকা এবং মূলধন, মালিকের মূলধন যদি 2 লাখ টাকা হয়, তাহলে ওই কারবারের মোট সম্পত্তির পরিমাণ কত হবে? এখন ব্যাপার হলো যে দায়ের যোগফল আর সম্পত্তির, আমরা জানি ব্যালেন্স শিট তোমরা দেখেছো নিশ্চয়ই। ব্যালেন্স শিটের অ্যাসেট দিকের টোটাল যা হয়, ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকের টোটালও কিন্তু সেম হয়। এখন ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে দুটো আইটেম এখানে বলে দিয়েছে, যে এমনি লায়াবিলিটি আছে 50,000 টাকা, আদার লায়াবিলিটিস, আর মালিকের ক্যাপিটাল আছে 2 লাখ টাকা। তাহলে এই দুটো মিলিয়ে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডের টোটাল হবে 2,02,5 লাখ টাকা, এবং লায়াবিলিটি সাইডের টোটাল যা হবে অ্যাসেট দিকের টোটালও তাই হবে। সুতরাং মোট সম্পত্তির পরিমাণ 50,000 আর 2 লাখ যোগ করে 2.5 লাখ টাকাই হবে। অর্থাৎ এর উত্তর হচ্ছে ডি নম্বর। এরপরে বলছে জাবেদা হলো, জাবেদা মানে জার্নাল, সেটা কি ধরনের বই? প্রাথমিক বই না দৈনন্দিন বই না প্রাথমিক ও দৈনন্দিন বই না অন্তিম ও বাৎসরিক? প্রথম কথা হচ্ছে জাবেদা একদিকে প্রাথমিক বই, মানে প্রথমেই আমরা লেনদেনগুলো জাবেদাতে লিখি, আর একদিকে এটা দৈনন্দিন বই, কারণ এটা দৈনন্দিন লেনদেনগুলো এখানে প্রথমে রেকর্ড করা হয়। তাই এর উত্তর হবে জাবেদা শুধু প্রাথমিক নয়, শুধু দৈনন্দিন নয়, দুটোই। জাবেদা হচ্ছে প্রাথমিক এবং দৈনন্দিন বই। এরপরে 10 নম্বর প্রশ্নে আছে যে ক্রেতাকে নগদে পণ্য বিক্রয় করা হলে ড্যাশ হিসাব খাতকে ডেবিট করা হবে। ক্রেতাকে যদি আমরা ক্যাশে গুড সোল্ড করি, আমরা এন্ট্রি করি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি করি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। অর্থাৎ কোন হিসাব খাতকে আমরা ডেবিট করবো না, ক্যাশ অ্যাকাউন্টকে। অর্থাৎ এটার উত্তর হচ্ছে 10 এর এ। এরপরে বলেছে যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট যদি মালিকের জীবনের উপর যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করা হয়, তাহলে ড্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করা হবে। অপশনে লেখা আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট। একটা কথা বলি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যখন এটা মেনশন করে দিয়েছে, তাহলে এটা মালিকের ব্যক্তিগত খরচ। মালিক তার জীবনের ওপরে, লাইফের ওপরে ইন্স্যুরেন্স করিয়েছে, যে মালিক কোনো কারণে মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণ পাবে, বা মালিক যদি বেঁচেও থাকে একটা নির্দিষ্ট সময় পরে ম্যাচুরিটি পিরিয়ডে সে টাকাটা রিটার্ন পাবে। তো এটা ব্যবসার কোনো খরচ নয়, এটা একদম মালিকের ব্যক্তিগত খরচ। আমরা জানি মালিক তার ব্যবসার থেকে আলাদা, সেপারেট এন্টিটি কনসেপ্টে। এবং এখানে কি হয়েছে, মালিক তার ব্যক্তিগত খরচ করেছে, লাইফ ইন্স্যুরেন্স মানেই সেটা মালিকের ব্যক্তিগত খরচ। তো মালিক তার ব্যক্তিগত খরচ করেছে বিজনেসের টাকা থেকে, সুতরাং এইটা বিজনেসের কোনো খরচ নয়। তাই এটা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডেবিট হবে না। ক্যাশ তো বেরিয়ে যাচ্ছে, ক্যাশ ডেবিট তো হবেই না, ক্যাপিটালও নয়। যেটা ডেবিট হবে সেটা হচ্ছে ড্রয়িংস। আমরা জানি মালিক ব্যবসা থেকে কিছু তুলে নিলে, বা মালিক তার ব্যক্তিগত কোনো কারণে ব্যবসা থেকে কিছু টাকা নিয়ে খরচ করলে আমরা ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করি। সুতরাং এর উত্তর হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট। এরপরে 12 নম্বরে আছে ভারতীয় স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির নিট সম্পত্তি কোটি টাকা বা তার বেশি হলে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রযোজ্য হয়। এই ব্যাপারটা কি, এটা তোমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে দেওয়া হয়েছে। বলছে কোন কোম্পানিকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। বলছে যে সমস্ত কোম্পানিগুলো ভারতের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এবং যে সমস্ত কোম্পানিগুলো নিট সম্পত্তি মানে হচ্ছে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি বাদ দিয়ে নিট সম্পত্তি, যে সমস্ত কোম্পানিগুলো ড্যাশ কোটি টাকার বেশি, কত টাকার বেশি হলে সেই সমস্ত কোম্পানিগুলোকে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে চলতেই হবে। সেই নিট সম্পত্তির অ্যামাউন্টটা হচ্ছে 250 কোটি টাকা। সি নম্বরটা উত্তর। ভারতীয় কোম্পানিগুলো যদি 250 কোটি টাকার ওপরে তাদের ক্যাপিটাল হয়, তাহলে সেই ক্যাপিটাল নয় সরি নিট সম্পত্তি হয়, তাহলে সেই কোম্পানিগুলোকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অবশ্যই মেনে চলতে হবে। ওকে। 13 নম্বরের দেখো লেখা আছে মেয়াদ পূর্তির আগেই যদি হুন্ডির প্রাপক, আমরা অনেক সময় জানি যে যে ড্রয়ার বা হুন্ডির প্রাপক যে থাকে, বিল অফ এক্সচেঞ্জে এটা হুন্ডির প্রাপক যে থাকে, সে অনেক সময় তার বিলটা অতদিন ম্যাচুরিটি পিরিয়ড অব্দি ওয়েট না করে তার বিলটা সে তার ব্যাংকে গিয়ে ভাঙিয়ে টাকা নিয়ে নেয়, এবং সেক্ষেত্রে ব্যাংক কিন্তু তাকে পুরো টাকা দেয় না, কিছু টাকা কেটে নেয়। ঠিক আছে, তো সেটাই বলছে মেয়াদ পূর্তির আগেই যদি হুন্ডির প্রাপক ব্যাংক থেকে হুন্ডিটি ভাঙিয়ে নেয়, সেক্ষেত্রে ব্যাংক হুন্ডির পুরো অর্থ দেয় না। এর কারণটা কি? এটা একটা বিবৃতি কারণ আছে, ABCD চারটে অপশন, চারটে কারণ দেওয়া হয়েছে, কোন কারণটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেইটা তোমাকে উত্তরে বলতে হবে। একটা বলছে মেয়াদ পূর্তিতে হুন্ডিটি প্রত্যাখ্যানের ভয় থাকে বলে, ব্যাংকের সুদ বাবদ কিছু টাকা কেটে নেয়, হুন্ডির গ্রাহক দেউলিয়া হয়ে যেতে পারে বলে, হস্তান্তরযোগ্য দলিল আইনে এই অর্থ না নেওয়ার কথা বলা আছে। এর মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক হচ্ছে ব্যাংক সুদ বাবদ কিছু টাকা কেটে নেয়। অ্যাকচুয়ালি বিলটা ম্যাচিওর হওয়ার বেশ কিছুদিন আগেই
বিলের এই প্রাপক বিলটাকে তার ব্যাংকে ভাঙিয়ে নিচ্ছে। ব্যাংক তাকে টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু ব্যাংক পুরো টাকা দেয় না। যেহেতু ব্যাংক তো বিলটা ভাঙিয়ে ব্যাংকটা টাকা দিয়ে দিল, তারপরে ব্যাংক ওই বিলটা নিয়ে বসে থাকবে যতদিন না ম্যাচুরিটি আসে। ম্যাচুরিটি ডেটে ব্যাংক গিয়ে ওই টাকাটা আদায় করবে ড্রয়ির থেকে। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকে বেশ কিছুদিন ওয়েট করতে হবে। সেই ওয়েট করলে ম্যাচুরিটি পিরিয়ড আসলে তবেই সে ড্রয়ির থেকে টাকা আদায় করতে পারবে, আদারওয়াইজ নট। তো এই যে ব্যাংক নিজে থেকে টাকাটা দিয়ে দিল, অথচ সেই টাকাটা পাওয়ার জন্য ব্যাংকে ওই যতদিন না ওই বিলটা ম্যাচিওর করছে ততদিন ওয়েট করতে হবে। তো সেই জন্য ব্যাংক কিছু সুদ বাবদ টাকা কেটে নেয়। তো এই কারণেই ব্যাংক পুরো টাকা তার কাস্টমারকে বা হুন্ডি যে ভাঙাচ্ছে তাকে দেয় না। এরপরে 14 নম্বরে একটা ম্যাচিং আছে স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ 2, এটাও বিলের থেকে দেওয়া হয়েছে। বলছে মেয়াদান্তে হুন্ডির টাকা পাওয়া গেলে, অর্থাৎ বিলের বিলটা যদি ম্যাচিওর করে যায় তখন বিলের টাকা পাওয়া গেলে কি জার্নাল এন্ট্রি হবে, অর্থাৎ আহ, এইখানে বিলের টাকা পাওয়া গেলে কি কি অপশন দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে যে হুন্ডি লেখকের বইতে বিল রিসিভেবল অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। বিলের টাকা পাওয়া হয়ে গেলে যে হুন্ডি লিখেছিল অর্থাৎ ড্রয়ার, তখন তার বইতে এন্ট্রি করবে ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল, অর্থাৎ তার বইতে বিল রিসিভেবলকে ক্রেডিট করবে, কারণ সে টাকাটা পাওয়া হয়ে গেল। এরপরে বলছে হুন্ডির টাকা সংগ্রহ করে আনার জন্য হুন্ডিটি ব্যাংকে পাঠানো হলো। অনেক সময় ড্রয়ার নিজে বিলটা কালেক্ট করে আনতে পারে না, বিজি থাকে, সে তখন তার ব্যাংকে রিকোয়েস্ট করে। ব্যাংক তখন ওই ড্রয়ারের হয়ে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ব্যাংক ড্রয়ারের হয়ে ড্রয়ের কাছে গিয়ে টাকাটা কালেক্ট করে আনে। তো এই জন্য ব্যাংক তখন ড্রয়ারকে বলে যে তুমি তোমার বিলটা আমাদের কাছে নিয়ে এসো, আমরা সেই বিলটা নিয়ে ড্রয়ের কাছে গিয়ে টাকা কালেক্ট করে আনবো। তো ড্রয়ার যখন এই বিলটা নিয়ে তার ব্যাংকে জমা দেয় কালেক্ট করে আনার জন্য, তখন ড্রয়ার তার বইতে এন্ট্রি করে বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল অ্যাকাউন্ট। এটা 2 এর সাথে হচ্ছে এই নম্বরটা, অর্থাৎ বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট করা হবে। আচ্ছা, হুন্ডিটি কারো নামে হস্তান্তর আমরা অনেক সময় জানি, অনেক সময় ড্রয়ার কি করে ওই বিলটাকে তার কোনো ক্রেডিটরসকে বা সাপ্লায়ারকে পেমেন্ট করার জন্য দিয়ে দেয়। বলে যে তুমি ডিউ ডেটে এই বিলটা দিয়ে দিলাম, এই ডিউ ডেটে এই বিলটা থেকে তুমি টাকা নিয়ে নেবে। তো এইভাবে কোনো বিলকে এনরোজ করাকে বলা হয় হস্তান্তর করা। এক্ষেত্রে সে যখন হস্তান্তর করে তখন সে এন্ট্রি করে এনরোজি অ্যাকাউন্ট ডেবিট, মানে যাকে হস্তান্তর করছে সেই অ্যাকাউন্ট ডেবিট করে টু বিল রিসিভেবল করে। অর্থাৎ এর উত্তরটা হচ্ছে সি, 3 এর সাথে সি এনরোজিকে ডেবিট করে। আর পড়ে রইল প্রত্যাখ্যাত হুন্ডির কোনো নোটিং বাবদ খরচ করা হলে নোটিং চার্জেস দিতে হয় যদি বিলটা ডিসঅনার হয়ে যায়। অনেক সময় ড্রয়ার বিলটাকে নোটিং করিয়ে নেয় এবং এই নোটিং চার্জটা কি করে ড্রয়ি থেকে আদায় করে নেয় পরে। তাহলে হুন্ডি লেখকের বইতে ড্রয়ি অ্যাকাউন্টকে ডেবিট করা হবে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 14 এ নাম্বারে দেখো 1 এর সাথে ডি যাচ্ছে, এ নম্বর উত্তরটা 1 এর সাথে ডি, 2 এর সাথে এ, 3 এর সাথে সি আর 4 এর সাথে বি। এইটা হচ্ছে উত্তর। এইটা পড়লে, এই জিনিসটা পড়লে পুরো বিলের ব্যাপারটাও আমাদের অনেকটা বোঝা হয়ে গেল, বুঝতে পারলাম আমরা। এরপরে হচ্ছে একটা ট্রু ফলস আছে, এটাও লাভ্যাংশ সঞ্চিতি ভবিষ্যৎ ব্যবস্থা চ্যাপ্টার থেকে। বলে যে লাভ্যাংশ বন্টনের জন্য সাধারণত সঞ্চিতি ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা কি লিখে দিয়েছি পাশে, এটা সত্যি কথা যে অনেক সময় আমরা সঞ্চিতি থেকে বা রিজার্ভ থেকে আমরা অনেক সময় ডিভিডেন্ড বা লাভ্যাংশ দিয়ে থাকি। একমাত্র লাভ হলেই সঞ্চিতির সৃষ্টি করা হয়, এটাও ট্রু। লাভ হলেই একমাত্র লাভ থেকে প্রফিটের কিছু অংশ রিজার্ভ হিসাবে সরিয়ে রাখা হয়, লস হলে কিন্তু লস থেকে কোনো রিজার্ভ করা হয় না। আর এই সঞ্চিতি সৃষ্টির কোনো আইনগত বাধ্যবাধকতা আছে না। ইচ্ছে করলে কোম্পানি বা প্রতিষ্ঠানটি রিজার্ভে কিছু টাকা সরিয়ে রাখতে পারে, আবার ইচ্ছে না করলে নাও সরিয়ে রাখতে পারে, এর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। সুতরাং এটা ফলস। আর সৃষ্টির উদ্দেশ্য পদ্ধতি অনুসারে সঞ্চিতি অনেক ধরনের, হ্যাঁ সঞ্চিতি অনেক ধরনের হয়। সিক্রেট রিজার্ভ, গুপ্ত সঞ্চিতি, মুনাফা জাতীয় সঞ্চিতি, মূলধন জাতীয় সঞ্চিতি, অনেক ধরনের সঞ্চিতি হয়, সঞ্চিতির অনেক প্রকারভেদ হয়, সুতরাং এটাও ট্রু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ নম্বরটা হচ্ছে সঠিক। এ নম্বরে লেখা আছে 1, 2, 4 সত্যি, 1, 2, 4 সত্যি, আর 3 হচ্ছে মিথ্যা। আর একটা স্তম্ভ মেলানো বা ম্যাচিং আছে যে ভবিষ্যৎ ব্যবস্থার পরিমাণ। এই যে ভবিষ্যৎ ব্যবস্থা মানে প্রভিশন আমরা কতটা করব, এটা কিন্তু মূলত অনুমান সাপেক্ষ, অর্থাৎ প্রভিশনের কোনো ফিক্স কিছু থাকে না। আমরা ধরে নিই যে এইটা আগের বছর হয়ে আসছে, তাহলে এটাও আমাদের এই বছরে এতটাই প্রভিশন রাখতে হবে, যেটাকে আমরা বলি প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স। তো প্রভিশন হচ্ছে একটা মূলত অনুমান সাপেক্ষ। প্রতিষ্ঠানের 2 নম্বরে বলেছে প্রতিষ্ঠানের লাভ না হলে এটি সৃষ্টি করা যায় না, সেটা হচ্ছে সঞ্চিতি। একমাত্র লাভ হলে তখনই আমরা সঞ্চিতি সৃষ্টি করি, লাভ না হলে কিন্তু সঞ্চিতি সৃষ্টি করা যায় না। 3 নম্বরে হচ্ছে এই অর্থ কোনো নির্দিষ্ট খাতে বিনিয়োগ করা হয়। হ্যাঁ, মূলধন
সঞ্চিতি তহবিলের টাকা আমরা কি করি না নির্দিষ্ট কোনো খাতে বিনিয়োগ করে দিই। এটা 3 এর সাথে বি। আর মূলধন জাতীয় লাভ থেকে এই সঞ্চিতির সৃষ্টি হয়। যে সঞ্চিতির সৃষ্টি হয় সেটাকে আমরা বলি মূলধন জাতীয় সঞ্চিতি। তাহলে দেখা যাচ্ছে 1 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে এ, 1 এর সি, এটা ডি নম্বর অপশনে হচ্ছে 1 এর সি, 2 এর এ, 3 এর বি এবং 4 এর ডি। ঠিক আছে? এরপরে রেকটিফিকেশন অফ এরর্স চ্যাপ্টার থেকে একটা খুব সুন্দর দেওয়া হয়েছে, একটা এটাও ম্যাচিং আছে এবং এখান থেকে বোঝা যাবে যে কোন ধরনের ভুলকে আমরা কি বলি। যেমন প্রথমে লেখা হয়েছে যে অনুকে 5,000 টাকার পণ্য বিক্রয় করা হলো কিন্তু তা আদৌ লিপিবদ্ধ করা হলো না, মানে হিসেবে একদমই লেখেনি, ডেবিট পার্টেও লেখেনি, ক্রেডিট পার্টেও লেখেনি, তখন এটাকে বলা হয় ছাড়ের ভুল। একের সঙ্গে ডি যাচ্ছে, ছাড়ের ভুল লেখেইনি, কোনো দিকেই লেখেনি। তারপরে বলছে 2 নম্বরে অলোককে 8,000 টাকার পণ্য বিক্রয় করা হলো কিন্তু ভুল করে 800 টাকার দাখিলা লেখা হলো। এটা শুধু অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট পার্টটা ঠিক লেখা হয়েছে কিন্তু অ্যামাউন্টটা ভুল লেখা হয়েছে। শুধু অ্যামাউন্ট যদি ভুল হয় তখন সেটাকে বলা হয় কার্যমূলক ভুল। ঠিক আছে? এরপর বলছে অসিতের কাছে 10,000 টাকা পণ্য বিক্রয় করা হলো কিন্তু অসিতকে ডেবিট না করে বিশ্বজিৎকে ডেবিট করা হলো। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টের চেঞ্জ হয়ে গেল, অসিতের জায়গায় বিশ্বজিৎ, এইরকম অ্যাকাউন্টের চেঞ্জ হয়ে গেলে এটাকে বলা হয় বেদাখিলার ভুল। 3 এর সাথে সি। আর রবির কাছ থেকে 20,000 টাকার পণ্য কেনা হলো, পণ্য কিনলে তো আমরা পারচেজ অ্যাকাউন্টে ডেবিট করি, কিন্তু সেটা না করে আসবাবপত্র হিসাবকে অর্থাৎ ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট করা হয়েছে। এটা একটা নীতিগত ভুল, কেননা এটা একটা রেভিনিউ এক্সপেন্ডিচার, সেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে আমাদের 17 নম্বরের আনসার হচ্ছে সি। 17 সি, যেখানে দেখতে পাচ্ছি 17 সি, যেখানে দেখতে পাচ্ছি 1 এর সাথে যাচ্ছে বি, 2 এর সাথে যাচ্ছে এ, 3 এর সাথে যাচ্ছে সি আর 4 এর সাথে হচ্ছে বি। এরপরে 18 নাম্বার কোয়েশ্চেন, এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, পরপর সাজাতে হবে। প্রথমে হুন্ডির ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ থেকে এটা আছে। বিল অফ এক্সচেঞ্জে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা একজন বিলটা লেখে, যে হুন্ডির লেখক সে বিলটা লেখে, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিয়েছি লাল কালি দিয়ে, দেখতে 2টা হচ্ছে 1 নম্বর হুন্ডি লেখে। তারপরে হুন্ডি গ্রাহক সেটাকে স্বীকৃতি তো দেয়, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স করে বিলটা, অ্যাকসেপ্টেন্স না হলে বিলের জন্মটাই হবে না। বিলটা লেখা হলো, তারপরে অ্যাকসেপ্টেন্স হলো 1 2, তারপরে বিলটা সত্তান্তরকারীর কাছে হস্তান্তর করা, মানে ওই ড্রয়ার অনেক সময় তার কোনো সাপ্লায়ারকে বিলটা পেমেন্ট করে দিল, তারপরে সেই সাপ্লায়ার ব্যাংকে গিয়ে ভাঙালো। ঠিক আছে? সাপ্লায়ার লাস্টে ব্যাংকে ভাঙানো হলো, ব্যাংকে ভাঙানো হলে আর সেটাকে কিন্তু হস্তান্তর করা যায় না। তাহলে এখানে সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে বি পয়েন্টটা হচ্ছে প্রথমে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 4 আর লাস্টে হচ্ছে 3। ঠিক আছে? এরপরে আরেকটা কারণ আর বিবৃতি আর কারণ আছে। 19 নম্বরে বলছে কোনো প্রতিষ্ঠানের লাভ না হলেও ভবিষ্যৎ ব্যবস্থা অবশ্যই সৃষ্টি করতে হয়। এই যে বলছে কোনো প্রতিষ্ঠান, আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের লাভ না হলেও লস হলেও কিন্তু ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করতে হয়। এর পিছনে কারণটা কি? কারণ ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি না করলে লাভ ক্ষতি হিসাব থেকে কোনো প্রতিষ্ঠানের সঠিক ন্যায়সঙ্গত চিত্র পাওয়া যায় না। নাকি ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা বাধ্যতামূলক তাই, নাকি ভবিষ্যৎ ব্যবস্থা থেকে লাভ্যাংশ বন্টন করা যায় তাই, নাকি ভবিষ্যতে কোনো অনিশ্চিত দায় বা ক্ষতি মেটানোর ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা। এর মধ্যে সবচেয়ে লজিক্যাল পয়েন্ট হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি না করলে প্রতিষ্ঠানের সঠিক লাভ ক্ষতি নির্ধারণ করা যায় না এবং প্রতিষ্ঠানের ন্যায়সঙ্গত চিত্র প্রকাশ পায় না, যেটা আমাদের হিসাব মেনটেন করার মেন উদ্দেশ্য। এটা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক চিত্র, ন্যায়সঙ্গত চিত্র সঠিকভাবে প্রকাশ করা। তো সেই হিসাব শাস্ত্রের মেন উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে যদি কিনা আমরা ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি না করি। তাই জন্য ভবিষ্যৎ ব্যবস্থা সৃষ্টি করা একান্ত জরুরি। এটার মেন লজিক হচ্ছে এই পয়েন্টটা। এরপরে আছে 20 নম্বরে একটা ম্যাচিং আছে, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন তোমাদের। এখানে বলেছে যে এখানে কতগুলো আইটেম দিয়ে আর তার জার্নাল এন্ট্রিগুলো বলা আছে। যেমন কারবার থেকে পণ্য উত্তোলন করলে আমরা কি করি, ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করি। কারবার থেকে পণ্য উত্তোলন, আচ্ছা এখানে ক্রেডিট পার্টটা বলেছে, কারবার থেকে পণ্য উত্তোলন করলে আমরা ক্রেডি করি পারচেজ অ্যাকাউন্টকে, একের সঙ্গে সি। মালিকের ব্যক্তিগত সম্পত্তি কারবারে নিয়ে আসলে মালিক সেটা ক্যাপিটাল ইনভেস্ট করলো, সেটাকে বলা হয় ক্যাপিটাল, তখন ক্রেডিট করা হয়। ক্ষতিতে সম্পত্তি বিক্রয় করলে অ্যাসেটের ভ্যালু কমে যায়, তার ফলে অ্যাসেটকে ক্রেডিট করা হয়। আর নগদ অর্থ তছরূপ করলে, অর্থাৎ নগদ অর্থ ক্যাশিয়ার যদি নষ্ট করে বা চুরি করে পালিয়ে যায় তাহলে আমাদের ক্যাশ কমে যায়, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হয়। তাহলে এখানে আমাদের যে অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 20 বি নম্বর। 20 বিতে দেখতে পাচ্ছি 1 এর সঙ্গে সি, 2 এর সঙ্গে এ, 3 এর সঙ্গে ডি আর 4 এর সঙ্গে বি। তো এই ছিল কতগুলো সিলেক্টেড কোয়েশ্চেন। বেশিরভাগই এগুলো আমরা বিল অফ এক্সচেঞ্জ, রেকটিফিকেশন অফ এরর্স, প্রভিশনস এন্ড রিজার্ভস এই চ্যাপ্টারগুলো থেকে সিলেক্ট করা হয়েছে এবং এই কোয়েশ্চেন্সগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। এইগুলো যেমন
কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং এইগুলো পড়লে যেমনি তোমাদের কনসেপ্টটাও রেডি হয়ে যাবে এবং তোমাদের কোয়েশ্চেন যেভাবেই আসুক না কেন তোমরা অবশ্যই খুব ভালো করে উত্তর দিতে পারবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে। আজকে এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।